সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেছেন। সেখানে বেশ কিছু সমঝোতা চুক্তি হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে বাংলাদেশের সরকার প্রধানকে চীনের প্রেসিডেন্ট একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি হলো বাংলাদেশ থেকে চীন পর্যন্ত একটা ইকোনমিক করিডোর, মাঝখানে মিয়ানমারকে সড়ক হিসাবে ব্যবহার করা হবে বা করিডোর হিসাবে ব্যবহার করা হবে। আমাদের এখানে যখন করিডোর নিয়ে আলোচনা হয়, যখন আমরা অন্য দেশের সঙ্গে করিডোর তৈরি করব বা যাতায়াতের রাস্তা তৈরি করব, তখন আমাদের একটি খারাপ অভিজ্ঞতা সামনে আসে। সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতিসংঘ যে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত ব্যবহার করে রাখাইন রাজ্যে যে মানবিক করিডোরের কথা বলা হয়েছে, সেই অভিজ্ঞতা আমাদের ফিরে আসে। সেখানে তেমন কিছু হয়নি, তবে আলাপ হয়েছিল। বাংলাদেশের মানুষ এর ঘোরতর বিরোধিতা করেছে। ঠিক যখন চীন আবার আমাদেরকে একই প্রস্তাব দিচ্ছে, বা চীন যখন আমাদের সরকার প্রধানকে সরাসরি প্রস্তাব দিচ্ছে এবং আমাদের সরকার প্রধানের বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এটা এসে বলছেন, তখন অনেকের মধ্যে সন্দেহ ঢুকেছে যে আবারও কি ওই যে মার্কিন প্রেসক্রিপশনে যে জাতিসংঘের করিডোরের আলাপ হয়েছিল সেরকম কি, এরকম মানুষ সন্দেহ পোষণ করছেন। আমি এটার জট খুলব। এখানে আসলে চীনের প্রস্তাবটা কেমন আর মার্কিন জাতিসংঘের প্রস্তাবটা কেমন ছিল, এই দুইটা তফাৎ তো আমি বলবো। এটা আমাদের জন্য কতটা লাভজনক হতে যাচ্ছে সেটা নিয়েও কথা বলবো। আমি এখানে বেশ কিছু প্রশ্ন সাজিয়েছি যে আসলে এটা এই করিডোরটা কেমন হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, কেমন হতে যাচ্ছে। দ্বিতীয়ত, এটার সঙ্গে জাতিসংঘের যে করিডোরের প্রস্তাব তার কতটা মিল বা অমিল রয়েছে। চীনের প্রস্তাব মিয়ানমারকে সড়ক হিসাবে ব্যবহার করবে বাংলাদেশ এবং চীনের সঙ্গে কানেকশন তৈরির ক্ষেত্রে। চীনের এই প্রস্তাব মিয়ানমার মেনে নেবে কিনা, বাংলাদেশের কতটা লাভ হবে নাকি ক্ষতি হবে, এটা নিয়েও আলাপ করব। ভারত কীভাবে নেবে এই বিষয়টাকে। চীনের সঙ্গে যে কোনো ভালো সম্পর্ক ভারত আমাদের ভালোভাবে কখনোই দেখবে না। ভারত এটাকে কিভাবে নেবে, কতটা সিরিয়াসলি নেবে, চীনের সামরিক উদ্দেশ্য আছে কি না, সেসব নিয়ে কথা বলবো। প্রথমে এটা কি করিডোর হতে যাচ্ছে, এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যিনি মুখপাত্র, যিনি চীনে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে গেছেন, তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন এটা একটা ইকোনমিক করিডোর, বাংলাদেশ থেকে চীন পর্যন্ত, বা উল্টাভাবে বললে চীন থেকে বাংলাদেশ পর্যন্ত, মাঝখানে মিয়ানমারটাকে আমরা সড়ক হিসেবে ব্যবহার করব। এটা নামও দিয়ে দিয়েছেন তিনি, ইকোনমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে এবং বাংলাদেশ এটা সিরিয়াসলি নিয়েছে বিধায় বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এটা প্রকাশ করে দিয়েছে। প্রধানমন্ত্রী দেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় নাই, কিন্তু এটা মাহাদি আমিন বলে দিয়েছেন। অর্থাৎ এই প্রস্তাবটাকে বাংলাদেশ পজিটিভলি নিচ্ছে। নিশ্চয়ই এটা নিয়ে যাচাই বাছাই হবে, দেশের মানুষের হয়তো এক ধরনের সামনে এজেন্ডা এনে হয়তো মতামত একভাবে নেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু সরকার এটা প্রকাশ করেছে মানেই হচ্ছে চীনের এই প্রস্তাবটাকে সরকার খুব ভালোভাবে নিয়েছে। তিনি বলছেন এই ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টি মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তো এই করিডোর কি হতে যাচ্ছে, এটার উত্তর মোটামুটি আপনারা পেয়ে গেছেন। সোজা কথা বললে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত একটা রাস্তা তো হবে না, মিয়ানমারের রাস্তা আছে, শুধুমাত্র আমরা আমাদের এখান দিয়ে ট্রান্সপোর্ট ব্যবহার করব। অর্থাৎ আমরা যে এতদিন চীন থেকে সমুদ্রপথে আমদানি করতাম বা সমুদ্রপথে চীনে পাঠাইতাম, আমাদের সঙ্গে তো সরাসরি সড়ক কোনো যোগাযোগ নেই। আমাদের মাঝখানে চীন আর বাংলাদেশের মাঝখানে ভারত, এই পাশে মিয়ানমার রয়েছে। সেই জায়গা থেকে আমাদের সড়ক যোগাযোগ হওয়ার আমরা সীমান্ত শেয়ার করি না একে অপরের সঙ্গে, সেই জায়গা থেকে তাদের সঙ্গে আমাদের সড়ক যোগাযোগ হওয়ার কথাও না। তো চীন যে প্রস্তাবটা দিয়েছে একটা সড়ক যোগাযোগ, বাংলাদেশের সঙ্গে চীনের একটি সড়ক যোগাযোগ, মূলত এটাই প্রস্তাব, এটাই ঘটনা। আমরা এখান দিয়ে আমাদের ধরেন যে মিয়ানমারের মুংড়ু, বাংলাদেশের টেকনাফ বলেন বা হচ্ছে আবার এই বান্দরবনের এই এরিয়া দিয়ে যেখান দিয়েই হোক, যেখান দিয়ে এটা করা সম্ভব সেখান দিয়ে কথাই বলা হচ্ছে। তো এটা হচ্ছে একটা সড়ক যোগাযোগ, চীন থেকে পণ্য আসবে সড়ক পথে, বাংলাদেশ থেকে পণ্য যাবে সড়ক পথে। দ্বিতীয়ত, এটার সঙ্গে জাতিসংঘের যে করিডোর এর প্রস্তাব তার কতটা মিল। জাতিসংঘের যে প্রস্তাব দিয়েছিল এটা একদম মানবিক করিডোর, ওরা বলেছিল শুধু এখান থেকে যাবে, আমাদের কিছু যাবে না, ওরা পাঠাবে সেটা যাবে, আবার ওই দিক থেকে কিছু আসবে না। অনেকে সন্দেহ পোষণ করেছিলেন ওই দিক থেকে অস্ত্র আসবে, যে গাড়িটা করে এখান থেকে পণ্য যাবে বা সহায়তা পাঠানো হবে ওটা থেকে অস্ত্র আসবে। এটা মিয়ানমার খারাপভাবে নিত, এটা চীন খারাপভাবে নিত, এটা ভারত খারাপভাবে নিত। অর্থাৎ এখানে আঞ্চলিক শত্রু তৈরি হতো। সর্বোপরি এর মধ্য দিয়ে যদি সত্যিকার অর্থে
মিয়ানমারের সরকারের বিরোধীদেরকে বা সরকারের বিরুদ্ধে যারা সশস্ত্র যুদ্ধ চালাচ্ছে তাকে যদি জাতিসংঘ এর মধ্য দিয়ে সহায়তা দিত, মিয়ানমারের যারা সরকার এটা সরাসরি বাংলাদেশের সঙ্গে এক ধরনের যুদ্ধে লিপ্ত হতো বা মনে করেন যে এরকম পরিস্থিতি তৈরি হইতো। তো এই যে চীনের যে প্রস্তাব, এটা সেগুলোর কোনো কিছুই না। আপনি যদি দেখেন চীনের বিশ্বে কোথাও সামরিক কার্যক্রম নেই, তারা নিজেরাই নিজেদের দেশে সামরিক কার্যক্রম করে। এরা কোথাও ওরা মানুষের সঙ্গে যে সম্পর্কটা তৈরি করে সেটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক। তাদের শক্তির জায়গাও এটা, তাদের যদি বলেন যে কাউকে দুর্বল যদি করে এটা দিয়েই করে। আপনারা এর আগে শ্রীলঙ্কার কথা শুনেছেন যে চীন যদি কাউকে দুর্বল করতে হয় তারা অস্ত্র দিয়ে মারা লাগে না, তারা ওই যে তারা যে লোন টোন দেয় সেগুলো দিয়ে করে দিতে পারে। অর্থাৎ এখান দিয়ে চীনের কোনো সামরিক কার্যক্রম হবে না। অর্থাৎ এখানে মৌলিক পার্থক্য রয়েছে চীনের এই করিডোরের প্রস্তাব এবং জাতিসংঘের সেই করিডোরের প্রস্তাবের সঙ্গে। চীনের প্রস্তাব মিয়ানমার মানবে কিনা, চীনের সঙ্গে মিয়ানমারের একটা ইন্টারেস্টিং সম্পর্ক আছে। মিয়ানমারে যুদ্ধ চলছে, জান্তা বাহিনী রাখাইন রাজ্যে কী পরিমাণ হামলা চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, এটা আমরা সবাই জানি এই অঞ্চলের মানুষ। কিন্তু চীনের বিদ্রোহী গোষ্ঠী যারা, তাদের সঙ্গে চীন না দুঃখিত মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী যারা, তাদের সঙ্গেও চীনের ভালো সম্পর্ক। আবার মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গেও চীনের ভালো সম্পর্ক। অর্থাৎ মিয়ানমারের সরকার গোষ্ঠীও চীনের কথা শুনতে বাধ্য, মিয়ানমারের বিরোধী সশস্ত্র গোষ্ঠী যারা আছে তারাও চীনের কথা শুনতে বাধ্য। যদিও এখানে বিভাজন আছে, চীন ভারতের বিভাজনটা আছে, তারপরেও সেখানে সরকার ক্ষমতায় থাকতে হইলে মিয়ানমারকে চীনকে শুনতে হবে। আবার বিদ্রোহী গোষ্ঠী যদি মনে করে তারা জান্তাকে হারাবে তাহলেও চীনের কথা শুনতে হবে। অর্থাৎ মিয়ানমার চীন যদি চায় মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের এই বাংলাদেশ থেকে চীনের এই করিডোরটা করবে এবং মিয়ানমার তাদেরকে এই করিডোরটা ব্যবহার করতে দিক, মিয়ানমার এটা দিবে, চীন চাইলেই দেবে। এটা সব ইন্তজাম চীন করতে পারবে। এখন আসি বাংলাদেশের জন্য লাভ না ক্ষতি। পণ্য যাবে, পণ্য আসবে। আমরা এখন পণ্য কিভাবে পাঠাই? সমুদ্র পথে। আসে কিভাবে পণ্য? সমুদ্র পথে। আমরা বেশি আমদানি করি নাকি মিয়ানমার এই চীন আমাদের থেকে বেশি আমদানি করে? আমরা বেশি চীন থেকে আনি, আমাদের প্রয়োজন বেশি। আমরা সমরাস্ত্র আনি, আমরা গার্মেন্টস ইকুইপমেন্ট আনি, সুতা আনি, আমরা নানান কিছু আনি, অনেক কিছু আনি চীন থেকে। মানে আমরা খাদ্যের ক্ষেত্রে আমরা ভারতের উপর নির্ভর, আর হচ্ছে গার্মেন্টস পণ্য, ইলেকট্রনিক পণ্য, অন্যান্য যা যা আছে সব কিছুর জন্য আমরা চীনের উপর নির্ভর। অর্থাৎ খরচটা কমবে কার? আমাদের পণ্য বেশি আসে। সেই জায়গা থেকে যদি সমুদ্র পথে যে যদি 10 টাকা খরচ হয়, স্থলপথে সেটা খরচটা প্রায় 6-7 টাকায় নেমে আসবে। আমি কমপ্লিটলি হিসাব করে দেখি না, কিন্তু স্থলপথে সবসময় খরচটা কম হবে। এবং মিয়ানমারের এই পথটা পার হইলেই খুব ইজিলি সম্ভবত 2-3 দিন লাগতে পারে। সমুদ্র পথে আসতে তো কী সময় লাগে এটা আপনারাই জানেন, 1 সপ্তাহ বেশি সময় লাগে। সেই জায়গা থেকে 2-3 দিনে এদিকে পণ্য চলে আসবে, পচনশীল পণ্য নিয়ে খুব বেশি চিন্তা থাকবে না। এর বাইরেও বেশ কিছু বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে আমরা যে স্থলপথে ভারত থেকে পেঁয়াজ, চাল, তারপরে তেল, নুন, মানে সব, সজনে ডাঁটা, তারপরে কচুর ছড়া আছে না, কচুর ঘাঁটি বলেন অনেকে, সেটা পর্যন্ত আমরা আমদানি করি, কাঁচামরিচ আমদানি করি, ডিম আমদানি করি, সব আমাদের নিত্য পণ্য যা আছে, আলুও আমদানি করতে হয় মাঝে মধ্যে যখন হচ্ছে দাম বেড়ে যায়। এটা হচ্ছে বাস্তবতা। এগুলো আমরা চীন থেকেও আনতে পারবো যদি সড়ক পথে আমাদের যোগাযোগটা হয়ে যায়, বা সড়ক পথে যদি চীনের সঙ্গে আমাদের কানেকশন হয়ে যায়। সেক্ষেত্রে ভারতের উপর যে আমাদের এখন অতি নির্ভরতা, বা কোনো না কোনোভাবে ভারত আমাদেরকে যাই করুক, এগুলোর ক্ষেত্রে আমরা তাদের উপর নির্ভর করতে হয়। আবার আগস্ট সেপ্টেম্বর আসলে ভারত খুব টেকনিক্যালি পেঁয়াজের দাম বাড়ায় দেয়। আপনাদের নিশ্চয় মনে আছে একবার পেঁয়াজের দাম 250 টাকা হয়ে গেছিল। সেই সব দিক বিবেচনা করলে এটা একটা বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী করিডোর হতে যাচ্ছে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হিসাবে চিন্তা করেন, এটা একটা যুগান্তকারী করিডোর হতে যাচ্ছে। আদৌ এটা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে, বাংলাদেশের মানুষ এটা হইতে দেবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকে, বাংলাদেশের সরকার এটা নিয়ে কীভাবে রিয়াকশন করে সেটা নিয়ে প্রশ্ন আছে। সরকার চাইতেও পারে, নাও চাইতে পারে, সরকারের নানান হিসাব নিকাশ আছে, সরকারের আঞ্চলিক বন্ধু, আঞ্চলিক শত্রু, নানান কিছু আছে। এর বাইরেও মানুষের চাওয়া পাওয়াকেও সরকারের প্রাধান্য দিতে হবে। তবে আমি অধিকাংশ মানুষের এই রিয়াকশান যেটা দেখেছি পজিটিভলি নিয়েছেন, বিশেষ করে ভারতের দাদাগিরি থেকে মুক্ত হবে বলে তারা এটার মধ্য দিয়ে মনে করছেন। এবং আমিও বেশ কিছু হিসাব নিকাশ, আমি এটাকে একবারে এক্সপার্ট অপিনিয়ন বলছি না, এটা একেবারে মনে করেন যে চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই জায়গা থেকে আমি বলছি, বা চীনের সঙ্গে আমাদের যে লেনদেন বলেন বা যে পণ্যের আদান প্রদান বলেন সেই জায়গা থেকে আমি বলছি। আমরা সমুদ্র পথে আনছি,
আর চীন তো হচ্ছে তাদের সামরিক কোনো অ্যাসপিরেশন নেই। এরা এখানে ধরেন যে এই করিডোরের মধ্য দিয়ে এখানে লোক আনবে, সামরিক লোক পাঠাবে, এখানে ক্যাম্প তৈরি করবে, এরকম কোনো চিন্তাই চীনের নেই। চীন যদি বাংলাদেশকে কোনো কিছু দিয়ে কাবু করতে চায়, তাদের যে লোন আছে বাংলাদেশে সেটা দিয়ে কাবু করতে পারবে, এবং চীন সব জায়গায় এটা দিয়ে কাবু করতে চায় যদি কাউকে তাদের লাইনে আনতে চায়। এবং চীন মানে এখানে সমরাস্ত্র বলেন, তা এখানে সামরিক ঘাঁটি বলেন, এই উদ্দেশ্য তাদের নাইও, এবং এটা তাদের প্রয়োজনও পড়বে না। একবারে আমি মানে আপনাদেরকে এমনভাবেই বলছি যে এটা আসলে চীন কখনোই করবে না। বাংলাদেশকে যদি চীন লাইনে আনতে চায়, বাংলাদেশকে যদি চীন কিছু নিয়ে ধরতে চায়, সেটা তাদের যে লোন আছে সেটা নিয়ে খুব ইজিলি ধরতে পারবে। অর্থাৎ এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে এটা বাংলাদেশের লাভ হতে যাচ্ছে, এবং ভারতের যে ভারতের উপর যে আমাদের নির্ভর থাকতে হচ্ছে, সেখান থেকে আমরা কিছুটা মুক্তি পাবো, এবং ভারতও এখন আমাদের সঙ্গে নতুন করে নেগোসিয়েশন করার চেষ্টা করবে, এবং চীন থেকে কম দামে পণ্যে, যেহেতু ভারতের সঙ্গে আমাদের দূরত্বটা কম, তারা হয়তো বলবে আমাদের এখান থেকে নিতে তোমাদের ভাড়া কম লাগে, চীন থেকে আনতে ভাড়া বেশি লাগবে, তাইলে তোমরা আমাদের এখান থেকে নাও, আমরা তোমাদেরকে আরও 2-1 পয়সা কমাই দিচ্ছি। এই যে মার্কেটে বার্গেনিং, বাংলাদেশ থেকে যে ভারত ডলার আয় করে বা চীন যে ডলার আয় করবে, এই ডলার আয়ের যুদ্ধে দুই দেশ যাবে, এবং এই ক্ষেত্রে আমাদের কম্পিটিটররা যখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ বলতে এটা বাণিজ্যিক যুদ্ধ, সেই জায়গায় আমরাই একটু লাভবান হব। চীনের সামরিক উদ্দেশ্য আছে কিনা এটা আমি বলে ফেলেছি। চীনের সামরিক উদ্দেশ্য নেই, তারা চাইলে কিভাবে ধরতে পারবে সেটাও আমি বলেছি। ভারত কিভাবে নিবে এটার একটা আন্দাজ আমরা পেয়েছি। ভিসা খুলে গেছে তো দেখছেন, তাই না? ভিসা খুললো কেন হঠাৎ করে? এতদিন খুলে নেই, এখন হঠাৎ করে খুললো কেন? বাংলাদেশে যাকে হাই কমিশনার নিয়োগ দিল তাকে সিনিয়র মন্ত্রী করলো কেন? বাংলাদেশকে খুব গুরুত্ব দিচ্ছে, এবং যাকে পাঠিয়েছেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তাকে এই ইস্যুগুলোকে রাজনৈতিকভাবে দেখে ওইভাবে ডিল করার জন্য বলেছেন। এবং কি জানি দীনেশ ত্রিবেদী ওনার নাম, ভারতের যে বর্তমান যে হাই কমিশনার, তিনি সড়ক পথে এসেছেন, উড়োজাহাজে করে আসেননি। বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে চাচ্ছেন। আপনাদের নিশ্চয় মনে আছে তার সঙ্গে একজন নারী কথা বলছিলেন, এবং ওই নারী বলছিলেন যে আমার স্বামী অসুস্থ, আমি ভারতের ভিসা পাচ্ছি না। তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন ভারতের ভিসা যেন পাওয়াটা একটু সহজ করা হয়, বা তাকে যেন পাওয়া যায়, এই বিষয়ে তিনি তার কর্মকর্তাদেরকে বললেন, এবং আমরা দেখলাম ভারতের ভিসাটা খুবই দ্রুত খুলে গেল। যেই ভিসা গত 2 বছরে খুলেনি, 2 বছরে খোলা নিয়ে কোনো আলাপই করেনি, এই সরকার ক্ষমতায় এসেছে 4 মাস হয়েছে, যেটা নিয়ে খুব ভালোভাবে ভারত আলাপই করেনি, হঠাৎ করে খুলে গেল। ভারত বুঝে গেছে বাংলাদেশ চীনের সঙ্গে যদি এই ইকোনমিক করিডোর করে ফেলে, ভারতের এখানে যে দাদাগিরি বা আধিপত্য সেটা অনেকাংশে কমে যাবে। ভারত এটা মানে কীভাবে নেবে এটা যদি আরেকটু ইলাবোরেটলি বলি, ভারত এটাকে এক ধরনের বাণিজ্যিকভাবে তারা চ্যালেঞ্জ হিসাবে নেবে, এবং ভারত বাংলাদেশের যে ব্যবসাটা করে, বাংলাদেশ থেকে যে বৈদেশিক মুদ্রাটা অর্জন করে বিভিন্ন এই আপনার পেঁয়াজ রসুন বিক্রি কইরা, তারা এখন নতুন করে এটা চ্যালেঞ্জ ফেস করবে, এবং এটা এই বিক্রিটা কিভাবে একই থাকে সেটার জন্য তারা কাজ করে যাবে। বাংলাদেশকে এতদিন যে তারা খুব তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, খুব হালকাভাবে নিয়েছিল, সেখান থেকে তারা সরে আসতে বাধ্য হবে। ভারত বাংলাদেশের সঙ্গে ভালো কূটনৈতিক মেনটেন করার জন্য এখন চেষ্টা চালাবে। এজন্যই চালাবে কেননা এখানে তাদের যে বাণিজ্য, সেই জায়গায় নতুন একটা হুমকি তৈরি হয়ে যাচ্ছে। যদি এই করিডোর বাংলাদেশ এবং চীন যদি সম্মত হয়, এবং যদি এটা হয়ে যায় ইকোনমিক করিডোর, এটা যদিও এখনও সময়ের ব্যাপার, লম্বা সময়ের ব্যাপার, মিয়ানমারকে বোঝানোর নানান কিছু, তবে এটা একটা দীর্ঘমেয়াদী দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারতের জন্য। আমি এটাকে একটা পজিটিভ বিষয় হিসেবে দেখছি, এবং সর্বোপরি তারেক রহমান সরকারকে বা বিএনপি সরকারকে যে চীন খুব ভালোভাবে নিয়েছে, এবং বিএনপির সঙ্গে যে ঐতিহ্যগতভাবে চীনের খুব ভালো সম্পর্ক, তার আরেকটি প্রমাণ দেখালেন শি জিনপিং। এবং আমি কনফার্ম এটার মধ্য দিয়ে চীন বাংলাদেশের সঙ্গে এই সম্পর্কটা আরও বহুদূর নিয়ে যাবে, এবং এটাকে এমন জায়গায় নিয়ে যাবে এখানে ভারতের দাদাগিরি বা যে আধিপত্য বা ভারতের যে ব্যবসা, সেটাকে ভেঙে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, চীনের জনসংখ্যা কিন্তু কমছে, চীনের মানুষ কিন্তু এখন আগের মতো সন্তান ধারণ করে না। চীনে এখন পুরাপুরি যে ইলেকট্রনিক বেস যে পণ্য উৎপাদন, সেগুলোর দিকে নজর দিচ্ছে, কিন্তু
কারখানা বেজ পোশাক তৈরিতে তারা কিন্তু একটু অমনোযোগী হয়েছে। ভবিষ্যতে এমনও হইতে পারে যদি এই করিডর চালু হয়, তারা এখানে কারখানা তৈরি করে বাংলাদেশের শ্রমিকদেরকে একটু কম টাকায় ব্যবহার করে তারা এখান থেকে তাদের পণ্য উৎপাদন করবে। এরকমটা ঘটার সম্ভাবনা খুবই বেশি। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এখন এই পর্যন্ত।